ইরানকে ট্রাম্পের শেষ সুযোগ, চুক্তি না হলে এপিক ফিউরিতে লণ্ডভণ্ড হবে তেহরান। হরমুজ প্রণালীতে উত্তেজনা, সার ও জ্বালানি সংকটে বিশ্বজুড়ে তীব্র খাদ্য বিপর্যয়ের অশনি সংকেত। অভিবাসন রুটে 1 বছরে 8,000 প্রাণহানি, ইউরোপের পথে মৃত্যুর মিছিলে শীর্ষে বাংলাদেশিরা। ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না দেয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, আলোচনা একপাক্ষিকভাবে শেষ না হওয়া পর্যন্ত অবরোধ সরবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, বন্দর অবরোধ করা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান জানে কিভাবে এই দাদাগিরি রুখে দিতে হয়। এই সংকট নিরসনে বর্তমানে ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ব্যর্থ না হয়। এদিকে পরিস্থিতির অবনতি ঘটেছে লেবানন সীমান্তেও। 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা বর্ষণ ও ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে। এর ফলে পুরো অঞ্চলটিতে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে ট্রাম্পের কঠোর অবরোধ নীতি এবং অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন, এই দুই মিলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এখন চরম অনিশ্চয়তার মুখে। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঝুঁকি নিচ্ছেন তা নিয়ে এখন খোদ ওয়াশিংটনে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ আরও একবার বাড়িয়ে ট্রাম্প তেহরানকে কার্যত পুনর্গঠনের সুযোগ দিচ্ছেন কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সমালোচকদের মতে এই বিলম্ব কেবল অনিবার্য সংঘাতকেই পিছিয়ে দিচ্ছে। পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প এপিক ফিউরি অভিযানের চূড়ান্ত পর্যায়ে স্থগিত রেখেছেন, যাতে ইরান একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই মধ্যস্থতার আসলে নিজেদের গুরুত্ব জাহির করার চেষ্টা মাত্র। তেহরানের অভ্যন্তরীণ কোন্দল মিটবে না যতক্ষণ না তারা বুঝতে পারবে যে চুক্তি না করলে তারা সব হারাবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করা, সামরিক শক্তি চূর্ণ করা এবং হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত রাখা। কিন্তু প্রতিবার বিরতির সুযোগে ইরান তাদের মিসাইলগুলো সরিয়ে ফেলছে এবং নাগরিকদের উপর দমন পীড়ন বাড়াচ্ছে। এর মধ্যে 8 জন নিরপরাধ নারীকে রাজনৈতিক কারণে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান, যা বাতিলের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আলোচনার নামে এই নাটক বন্ধ করে এখনই চূড়ান্ত চাপ দেওয়া প্রয়োজন। চীনের কাছে মজুদ থাকা ইরানের 200 মিলিয়ন ব্যারেল তেল বাজেয়াপ্ত করা এবং খারাগ আইল্যান্ডের তেল রপ্তানি অবকাঠামোতে আঘাত হেনে দেশটির অর্থনীতির শেষ রক্তবিন্দু শুকিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন অনেকেই। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে হয়তো এমন কিছু গোয়েন্দা তথ্য আছে যা আমরা জানি না, কিন্তু সময় ফুরিয়ে আসছে। তেহরানকে আর বড় জোর 1 বা 2 দিন সময় দেওয়া যেতে পারে। এরপরও যদি তারা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে না আসে, তবে এপিক ফিউরির সমাপ্তি টানা ছাড়া ওয়াশিংটনের হাতে আর কোনো পথ থাকবে না। বিশ্ব অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার সামনে এক অশনি সংকেত। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার ফলে সার এবং জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো এই সংকটের মূল শিকারে পরিণত হতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও এর মতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/3 সার এবং 1/4 জ্বালানি তেল পরিবাহিত হয়। ইরানের অবরোধের ফলে সারের দাম গড়ে 20% পর্যন্ত বাড়তে পারে। কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সারের দাম বাড়লে কৃষকরা এর ব্যবহার কমিয়ে দেবেন, যার ফলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন বা ফলন নাটকীয়ভাবে হ্রাস পাবে।
বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, যদি এই সংকট মে মাস পর্যন্ত স্থায়ী হয় এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে থাকে, তবে অতিরিক্ত 45 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর ও কেনিয়ার মতো রাষ্ট্রগুলো। যদিও বর্তমানে শস্য উৎপাদনে রেকর্ড পর্যায়ে আছে, কিন্তু জ্বালানি ও পরিবহন খরচ বাড়লে ঢাকা বা কায়রোর মতো শহরগুলো খুচরা বাজারে তার সরাসরি প্রভাব পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, কৃষিকাজ মৌসুমী সময়রেখায় চললেও শিপিং মার্কেট প্রতিদিনের উপরে ভিত্তি করে পরিবর্তিত হয়, যা সামনের দিনগুলোতে বড় ধরনের ফুড ক্যাটাস্ট্রফি বা খাদ্য বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালী যদি দ্রুত উন্মুক্ত না হয়, তবে কেবল পুষ্টিহীনতায় বাড়বে না, বরং বিশ্বজুড়ে দেখা দিতে পারে মানবিক বিপর্যয়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে কেন্দ্র করে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কের মূলে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন, যিনি জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রদূতের পদ হারান এবং গত ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বীকার করেন যে ম্যান্ডেলসন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া ছিল তার একটি ভুল সিদ্ধান্ত। এই ঘটনার জন্য তিনি এপস্টেইনের শিকার হওয়া নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী আরও জানান, ম্যান্ডেলসন নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তিনি এই তথ্যটি তার কাছে গোপন রাখা হয়েছিল, যা নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। এদিকে স্টারমারের এই নথি স্বীকারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সরব হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টারমারকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তিনি ভুল বিচার করেছিলেন। আমি তার সঙ্গে একমত। ম্যান্ডেলসন সত্যি একটি বাজে পছন্দ ছিল। তবে ট্রাম্প বিদ্রূপের সুরে এটিও যোগ করেন যে এই ভুল সংশোধনের জন্য স্টারমারের হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে। উল্লেখ্য যে ম্যান্ডেলসন একসময় এপস্টেইনকে তার সেরা বন্ধু হিসেবে অভিহিত করেছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কারণে নিজ দেশে চাপের মুখে রয়েছেন। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি এপস্টেইন সংক্রান্ত ফাইল প্রকাশ এবং কংগ্রেসের গণশুনানির বিষয়ে ইতিবাচক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল দুই নেতার ব্যক্তিগত বিবাদ নয়, বরং এর ফলে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যকার দীর্ঘদিনের বিশেষ কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে। গাজা থেকে পশ্চিম তীর, ফিলিস্তিনি তরুণদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই। আজ আমরা এমন দুই তরুণের গল্প বলবো যাদের জীবন থমকে গেছে ইসরায়েলি স্নাইপারের বুলেটে। 100 কিলোমিটার দূরত্বে থাকা হালা এবং মোহাম্মদ এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 18 বছর বয়সী হালা সালেম দারুইশের সামনে ছিল স্বপ্নের মে মাস। 1 মে তার বিয়ে হওয়ার কথা ছিল। আল মাগাজি শরণার্থী শিবিরে নিজের ঘরে পরিবারের জন্য রাতের খাবার তৈরি করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি স্নাইপারের একটি বুলেট তার মাথায় বিঁধে যায়। মেহেদি উৎসব আর বিয়ের সব আয়োজন আজ বিষাদে ঢাকা। হালা এখন দেইর আল বালার আল আকসা হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। অন্যদিকে পশ্চিম তীরের জালাজুন শরণার্থী শিবিরে 13 বছরের মোহাম্মদ সাবের আল শেখ খেলছিল তার প্রিয় খেলা ফুটবল। গত 9 এপ্রিল এক অভিযানের সময় কোনো কারণ ছাড়াই তার মাথায় গুলি করা হয়। বুলেটের আঘাতে মোহাম্মদের মস্তিষ্কের অংশবিশেষ বেরিয়ে এসেছিল। বর্তমানে রামাল্লার ইস্তেশারি হাসপাতালে তাকে কড়া সিডিশনে রাখা হয়েছে। তার বাবা বলেন, মোহাম্মদ শুধু ফুটবল খেলতে চেয়েছিল। এই দুটি ঘটনায় বিচ্ছিন্ন কিছু নয়। গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় 72,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অর্ধেকই নারী ও শিশু। কেবল পশ্চিম তীরেই 237 জন শিশুকে হত্যা করা হয়েছে। বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান এই সহিংসতা এখন ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে উচ্ছেদের এক নিয়মতান্ত্রিক হাতিয়ারে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি বা আন্তর্জাতিক আইন কিছুই রক্ষা করতে পারছে না এই শিশুদের। হালার বিয়ের সাজ আর মোহাম্মদের ফুটবল আজ রক্তাক্ত প্রান্তরে পড়ে থাকা এক অসমাপ্ত গল্পের প্রতীক।
বিশ্বজুড়ে উন্নত জীবনের আশায় পাড়ি জমানো হাজারো মানুষের জন্য গত বছরটিও ছিল এক শোকাবহ অধ্যায়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। গত এক বছরে অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন প্রায় ৮,০০০ মানুষ। IOM এর মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ২০২৫ সালে মোট ৭,৯০৪ জন মানুষ অভিবাসন পথে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। যদিও এটি ২০২৪ সালের রেকর্ড ৯,১৯৭ জনের তুলনায় কিছুটা কম, তবে সংস্থাটি সতর্ক করেছে যে এই সংখ্যা হ্রাসের কারণ হয়তো প্রকৃত উন্নতি নয়, বরং অর্থ সংকটের কারণে প্রায় ১,৫০০টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনা যাচাই করা সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী ইউরোপ অভিমুখী সমুদ্র পথগুলো ছিল সবচেয়ে প্রাণঘাতী। মোট মৃত্যুর ১০ ভাগের ৪ ভাগই হয়েছে এই রুটে, বিশেষ করে ইনভিজিবল শিপরেক বা অদৃশ্য জাহাজ ডুবি, যেখানে পুরো নৌকা সাগরে হারিয়ে যায়, এমন ঘটনা বৃদ্ধি পেয়েছে। একটি উল্লেখযোগ্য তথ্য হল, বর্তমানে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা এখন সবচেয়ে বেশি। শুধু ইউরোপ নয়, এশিয়াতেও অভিবাসীদের মৃত্যুর হার রেকর্ড স্পর্শ করেছে। বিশেষ করে মিয়ানমারের সহিংসতা এবং বাংলাদেশের জনাকীর্ণ ক্যাম্প থেকে পালানো শত শত রোহিঙ্গা শরণার্থী আন্দামান সাগরে প্রাণ হারিয়েছেন। পশ্চিম আফ্রিকা রুটেও প্রায় ১,২০০ মৃত্যুর খবর পাওয়া গেছে। IOM এর মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসন রুটগুলো কেবল পরিবর্তিত হচ্ছে, কিন্তু বিপদ কমছে না। ২০১৪ সাল থেকে এই পর্যন্ত মোট ৮২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা বিশ্বব্যাপী মানবিক সংকটের এক চরম ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে।